সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 21শে জুলাই বা শহীদ দিবসের মঞ্চ থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সোমবার দিন একটা মন্তব্য করে, যার মধ্যে বেশ কিছু মন্তব্য ছিল ভারতবর্ষের সেন্ট্রাল গভর্নমেন্টকে নাকি ইউএস কর্তৃক কন্ট্রোল করা হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে ভারতবর্ষের কাছে গোল্ডেন অপরচুনিটি ছিল পিওকে ক্লেম করার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রয়েছি অভিজিৎ তথ্যচিত্রের। আজকের ভিডিওতে আলোচনা করবো ভারতবর্ষকে কি সত্যি ইউএস কর্তৃক কন্ট্রোল করা হয়েছে কিনা। দ্বিতীয় কথা হচ্ছে ভারতবর্ষের কাছে কি সত্যি গোল্ডেন অপরচুনিটি ছিল পিওকে ক্লেম করার জন্য। তো মেইনলি যদি কোশ্চেনটার পটভূমি দেখতে যাই তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে 22শে এপ্রিল যেভাবে ভারতবর্ষের পেহেলগামে অ্যাটাক করা হয়েছে টিআরএফ গ্রুপ কর্তৃক, যেটা হচ্ছে মেইনলি পাকিস্তানের লস্করি তাইবারি একটা সাব গ্রুপ। তো এই দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট কিন্তু ভারতবর্ষের যে পেহেলগামে অ্যাটাক করে 26 জন যে নিহত সিভিলিয়ানকে যেভাবে নিহত করেছে, তো ঘটনাটি ভারতবর্ষের জন্য খুবই শোকদায়ক ঘটনা। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের সেন্ট্রাল গভর্নমেন্ট, ভারতবর্ষের এয়ারফোর্স এবং ভারতবর্ষের আর্মির কর্তৃক কিন্তু দেখা যায় যে একটা অপারেশন লঞ্চ করে, যে 8 তারিখ থেকে 12 তারিখের মধ্যে হয়। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের আর্মিরা কি করে ভারতবর্ষের পিওকে বা বলা যেতে পারে যে ভারতবর্ষের পিওকে বা যেটা পাকিস্তানের কাছে এখন বর্তমানে রয়েছে পাক অকুপাইড কাশ্মীর, এবং সাথে হচ্ছে পাকিস্তানের মধ্যে বিভিন্ন রকম এয়ার বেসের উপর ভারতবর্ষের আর্মিরা অ্যাটাক করে। এবং এই ঘটনায় দেখা যায় যে ভারতবর্ষ পিওকেতে অবস্থিত যেসব লঞ্চ প্যাড গুলো রয়েছে সেখানে বেশ কিছু লঞ্চ প্যাডকে কিন্তু ধ্বংস করে, এবং পাকিস্তানের যেসব রুনুখান এয়ারবেস বা রাওয়ালপিন্ডির জায়গাটা রয়েছে তো সেই জায়গাটাতে অবস্থিত বিভিন্ন রকম এয়ারবেসকে কিন্তু ধ্বংস করে। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের তরফ থেকে কিন্তু অ্যাটাক আসে, এবং এই ঘটনায় দেখা যায় পাকিস্তান ফতেহ যে মিসাইল রয়েছে সেটাও কিন্তু অ্যাটাক করে, যে পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো রয়েছে ইস-400 মতো মিসাইল ডিফেন্স সিস্টেম, সেগুলো দিয়ে কিন্তু এই জিনিসটাকে ধ্বংস করা হয়। এবং ভারতবর্ষ আর্মি কিন্তু পুরোপুরিভাবে সফল হয় যে পাকিস্তানের তরফ থেকে যেসব প্রজেক্টাইলগুলো আসছিল সেগুলোকে ধ্বংস করতে। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে 12 তারিখ নাগাদ যখন যুদ্ধ পুরোপুরিভাবে মহল এসে গেছিল, যে পুরোপুরিভাবে কিন্তু এবার ডাইরেক্ট অ্যাকশন হবে আর্মির সাথে আর্মির। তো সেই ঘটনার মধ্যেই দেখা যায় যে ডাইরেক্ট একটা ইন্টারভেনশন হয় ইউএস এর তরফ থেকে, এবং বলা হয় ইউএস এর ডোনাল্ড ট্রাম্পের কর্তৃক যে ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে সিজ ফায়ার করাতে তিনি সক্ষম হয়েছে। তো এই ঘটনা নিয়েই দেখা যায় যে ভারতবর্ষের যে অপোনেন্ট লিডাররা রয়েছে, যেমন মমতা বা বলা যেতে পারে টিএমসি লেড গভর্নমেন্ট, তারা কিন্তু কোশ্চেন করেছিল সেই সময় যে ভারতবর্ষের কাছে গোল্ডেন অপরচুনিটি ছিল পুরোপুরিভাবে কিন্তু পাকিস্তানের সাথে যুদ্ধ করে পিওকে পুরোপুরিভাবে ভারতবর্ষে মার্চ করার মতো। তো সেটা কিন্তু ভারতবর্ষ পুরোপুরিভাবে হারিয়ে দিয়েছে। তো এই ঘটনাটা বলতে গেলে অনেকটা রকম কিন্তু সত্যি ঘটনা। এবং দ্বিতীয় কথা হচ্ছে কিন্তু ভারতবর্ষ সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু আরেকটা অন্য দিকও রয়েছে, সেটা হচ্ছে কিন্তু সেই সময় যুদ্ধ যেহেতু একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছিল এবং পাকিস্তানের কাছে কিন্তু পুরোপুরিভাবে অপশন ছিল না, তো সেক্ষেত্রে কিন্তু পাকিস্তান কি করতো যে চাইলে কিন্তু তারা একটা নিউক্লিয়ার ওয়েপেন ব্যবহার করতে পারতো। এবং যে দেখা যাচ্ছিল যে ভারতবর্ষ যখন অ্যাটাক করেছিল সেক্ষেত্রে কিন্তু যে মিসাইলগুলো বা বলা যেতে পারে ব্রহ্মস মিসাইলগুলো দিয়ে অ্যাটাক করা হয়েছিল, তো সেক্ষেত্রে কিন্তু তাদের নিউক্লিয়ার প্ল্যান্টে কিন্তু গিয়ে পড়ে। তো সেক্ষেত্রে নিউক্লিয়ার রেডিয়েশন কিন্তু হয়, এবং পাকিস্তানের উপরে কি হয় যে ইউএস কর্তৃক কিন্তু বা বলা যেতে পারে যে ইজিপ্ট থেকে কিন্তু প্লেন আসে, যেটা কিন্তু বোরক্স নিয়ে আসে, এবং তারা কিন্তু সেখানে কিন্তু প্লেন দাঁড় করিয়ে সেই বোরক্সকে কিন্তু রাখা হয় যাতে নিউক্লিয়ার রেডিয়েশনটা আরো বেশি না ছড়ায়। তো এই ধরুন কিন্তু দেখা যায় যে মাঝখানে কিন্তু ইউএস এসে পড়ে, এবং দেখা যায় যে ভারতবর্ষকে থামতে হয় সেই জায়গাটাতে। এবং দ্বিতীয় কথা যদি আমরা বলি যে কিন্তু ভারতবর্ষ থেমেছে, তারও পিছনে আরেকটা কারণ রয়েছে যে ভারতবর্ষ চাইলে অবশ্যই পারতো যে পুরোপুরিভাবে কিন্তু অ্যাটাক করতে, কিন্তু এখানে মেনলি কথা হচ্ছে যে যদি 1% চান্স থাকতো পাকিস্তান কোনো রকম ভাবে নিউক্লিয়ার ওয়েপেন দিয়ে অ্যাটাক করছে ভারতবর্ষের কাছে, তো সেক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের যে একটা গ্রোয়িং ইকোনমি রয়েছে এখন বর্তমানে, তো সেক্ষেত্রে কিন্তু সেটা একটা প্রচুর পরিমাণে খারাপ দিক হতো, এবং ভারতবর্ষের প্রচুর পরিমাণে কিন্তু সাধারণ সিভিলিয়ান কিন্তু একদম তাদের জীবন হারাতো। সেক্ষেত্রে কিন্তু ভারতবর্ষ গভর্নমেন্ট কিন্তু সেটাকে বুঝেই হয়তো পুরোপুরিভাবে আটকে গেছে, এবং তারা হয়তো যুদ্ধটাকে থামিয়ে দিয়েছে। কিন্তু এই পরিপ্রেক্ষিতে ভারতবর্ষ চাইলে কিন্তু আরো পরিমাণের কিন্তু অ্যাটাক করতে পারতো এবং আরো পরিমাণের জিনিস ধ্বংস করতে পারতো। এক্ষেত্রে ভারতবর্ষ আর্মি সেটা করেনি, ভারতবর্ষ আর্মি সেখানে একটা জায়গায় গিয়ে থেমে গেছে। তো এক্ষেত্রে পুরোপুরিভাবে যদি আমরা বলতে যাই যে ভারতবর্ষকে এখানে কন্ট্রোল করা হয়েছে, সেটা একদম পুরোপুরিভাবে ঠিক হবে না, আমার মনে হয় যুক্তিযুক্ত হবে না। তার কারণ হচ্ছে ভারতবর্ষের কাছে সেরকম অপশন অবশ্যই ছিল, এবং ভারতবর্ষের যে কতটা পরিমাণে শক্তিশালী মিসাইল রয়েছে এবং ভারতবর্ষের কাছে কতটা ক্ষমতা রয়েছে সেটা ভারতবর্ষ আশা করি দেখাতে পেরেছে মোটামুটি ভাবে। কিন্তু ভারতবর্ষ একটা জিনিস আমার মনে হয় যে যেটা করতে পারেনি বা করতে চায়নি, সেটা হচ্ছে যে ভারতবর্ষ তার নিজের মানুষকে কোনো রকম ঝুঁকির মুখে নিয়ে যেতে চায়নি, তো তারা হয়তো আর বুঝে শুনে এগোয়নি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভারতবর্ষের কাছে গোল্ডেন অপরচুনিটি ছিল পিওকে পুরোপুরিভাবে নেওয়ার। তো এখন যদি পিওকে পুরোপুরিভাবে নিতে হয় তাহলে সেক্ষেত্রে চায়না আরো বেশিভাবে ইনভলভ হয়ে যাবে, কারণ চায়নার যে একটা প্রজেক্ট রয়েছে সেটা হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যে প্রজেক্টটা রয়েছে সেটা পাক অকুপাইড কাশ্মীরের উপর থেকে নিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু চায়না কোনো রকম ভাবে চাইবে না যে ভারতবর্ষের উপর মার্জ হয়ে যাক জিনিসটা। তো সেক্ষেত্রে যদি ভারতবর্ষ এটাকে অ্যাটাক করে নিয়েও নিত পুরোপুরিভাবে, তো সেক্ষেত্রে ভারতবর্ষকে আরো পরিমাণের বা আর্মিকে কিন্তু সেই জায়গাটাতে ডিপ্লয় করতে হতো, এবং সেক্ষেত্রে দেখা যেতে পারতো যে চায়না হয়তো ডাইরেক্টলি বা ঘুরিয়ে কিন্তু আরো ভাবে কিন্তু অ্যাটাক করা বা সেই জায়গাটাতে আরো বেশি পরিমাণে আতঙ্কবাদীদের ফান্ডিং করে কিন্তু গরিলা ওয়ারফেয়ার করার মতো একটা চান্স কিন্তু ক্রিয়েট করে দিত ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে। তো বন্ধুরা এই ছিল টোটাল ডিটেল এক্সপ্লেনেশনটা। তো বন্ধুরা এটা নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রেগুলার জিওপলিটিক্স সম্পর্কিত আপডেট পেতে চাইলে তথ্যটাকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন।